সকল চারা উৎপাদনের জন্য কিভাবে আপনারা মাটি নির্বাচন করবেন বা মাটি তৈরি করবেন। তো আজকে দেখতে পাচ্ছেন আমি এখানে বেশ কিছু পরিমাণ মাটি নিয়ে ফেলছি। তো আমি আমার এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন পতিত যে ছাদ বাগানটা, তো এখানে বিভিন্ন প্রকারের চারা রোপণ করব। তো তার আগে আমি মাটি মানে ভালোভাবে বিভিন্ন উপাদান দিয়ে মিশিয়ে ফেলবো। তো আপনারা জানেন, আমি সরাসরি রিয়েল পর্যায় থেকে আপনাদের সাথে ভিডিও নিয়ে হাজির হই। তো আজকেও তার কোনো ব্যতিক্রম নেই, অর্থাৎ রিয়েল যা সবকিছু আপনাদের সাথে তুলে ধরবো, তেমন কোনো এডিট করব না। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে বেশ কিছু পরিমাণ এঁটেল দোআঁশ মাটি রয়েছে। আপনাদের এখানে বেলো মাটি থাকতে পারে, শুধু এঁটেল মাটিও থাকতে পারে, বা দোআঁশ মাটিও থাকতে পারে। তো যে মাটি হোক না কেন, আপনি এই মাটিতে কতটুক আছে, মাটি কতটুক নিবেন সেটা কোনো বিষয় না। আজকে আমি বলবো যে আমি আমার মূলত গোলাপ চাষ করার জন্য, বিভিন্ন সবজি চাষ করার জন্য, ফুল চাষ করার জন্য, বিভিন্ন চারা চাষ করার জন্য কি মাটি কিভাবে মূলত তৈরি করি সেটা আপনাদের সাথে সরাসরি শেয়ার করব। তো এখানে বেশ কিছু পরিমাণ এঁটেল মাটি রয়েছে। এঁটেল মাটির সাথে আমি ছাই মিশাবো। এটি হলো ছাই। এটি আপনি দেখলে বুঝতে পারবেন। আমি খুব সুন্দরভাবে এগুলার যে মাটি, তারপর পাথর থাকে সেগুলো পরিষ্কার করে নিছি। তো এটা আমি এটার উপর দিয়ে অল্প পরিমাণে মিশিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন ছাইগুলো খুব জর্জরা। ছাইগুলা বিশেষ করে চারার জন্য, চারায় ফুল দেওয়ার জন্য খুব ভালো। তো ছোটবেলা থেকেই বাপ মায়েরা যখন বিভিন্ন শাকসবজি, ফল চারা রোপণ করতো বা ফুলের চারা রোপণ করতো, তারা অবশ্যই ছাই দিয়ে ফেলতো। তো আমি বেশ কিছু পরিমাণ ছাইও দিচ্ছি এগুলোর সাথে। মিডিয়াম দিব, এত বেশিও দিব না, এত মানে অতিরিক্ত দিব না, কমও দিব না, যতটুকু প্রয়োজন। তো দেখতে পাচ্ছেন ছিটিয়ে দিচ্ছি, লাগলে আবার পরে দিব, সমস্যা নাই। দেখবেন ছাইয়ের সাথে যাতে প্লাস্টিক বা আপনার বিভিন্ন রকমের দেখা গেল ইট, মাটি, তারপরে বিভিন্ন রকমের ওই যে কি কাগজ, পলি, সেগুলো দেখবেন, সেগুলো যদি হাতে বাজে তাহলে অবশ্যই ফেলে দিবেন। তো আমি হালকা পরিমাণ ছাই দিয়ে ফেলি। বেশ পরিমাণ ছাই দিয়ে ফেলছি। এখন এগুলোর সাথে, যেহেতু এখন বর্ষাকাল চলতেছে, তো এগুলোর সাথে যাতে বিভিন্ন ব্যাকটেরিয়া বা ফ্যাঙ্গাস সেগুলো যাতে আক্রমণ না করতে পারে, সেই ক্ষেত্রে আমি সরাসরি কাঁচা হলুদ আছে না, হলুদের গুঁড়া দিয়ে দিব বেশ কিছু পরিমাণ। তো হলুদের গুঁড়া আমি ছিটিয়ে দিচ্ছি। বাহ, ওদিকে চলে যায়। এই হলুদ গুলো খুব জাস, নিজেদের গাছের তো। হলুদ দিলে কি দেখা গেল ব্যাকটেরিয়া, ফ্যাঙ্গাস এগুলা তেমন আক্রমণ করতে পারে না। কি কি উপাদান আমি দিচ্ছি তা আপনারা সরাসরি একেবারে খাতা কলম নিয়ে চাইলে লিখতেও পারেন, যদি মনে না থাকে। আমি ভিডিও শেষে বলে দিব, তারপরে এখন বলতেছি। বাহ, হলুদের বেশ জাস। তো আগেও বলি, এখনো বলি, আমার ভিডিও কিন্তু তেমন এডিট করা হয় না, সরাসরি লাইভ যেরকম দেখতেছেন সেরকমই। আমি লাইভ পছন্দ, যা ন্যাচারালি সেটাই পছন্দ করি, বিদায় আমি কোনো এডিট তেমন কোনো কিছু করি না। তো যাই হোক, হলুদ দিয়ে ফেললাম। এখন এর সাথে দিব আমি কাঠের কিছু গুঁড়া। কাঠের গুঁড়াও খুব ভালো, বিশেষ করে নতুন চারা উৎপাদনের জন্য। এবং যখন যেহেতু বর্ষাকাল, পানি বেজে থাকে, তো দেখা গেল এই কাঠের গুঁড়া সেগুলা শুকিয়ে ফেলে, তো বালুর মতন এই কাজ করে। হালকা কাঠের গুঁড়া দেখতে হবে, হালকা, বেশি দিলে আবার সমস্যা। তো হালকা দিবেন। আমি হালকা মিশিয়ে নিচ্ছি। দেখেন কাঠের গুঁড়া কিন্তু খুব জোর জোরে করে ফেলছি আমি। তো যাই হোক, ভিডিওটা আপনার একটু হয়তো বড় হবে, তো সম্পূর্ণ দেখেন, দেখলে অনেক কিছু বুঝতে পারবেন ভাই, অনেক অনেক কিছু জানতে পারবেন। বিশেষ করে যারা নতুন নার্সারি করবেন বা নতুন চারা রোপণ করবেন বা ছাদ বাগান আপনারা করতে চাচ্ছেন, তো আপনাদের জন্য অনেক ভালো হবে। কি কি উপাদান দিচ্ছি আপনি সবাই একটু খেয়াল করেন মনোযোগ দিয়ে। আমার মাটি কিন্তু এখানে অনেক, মাটি কিন্তু কম না, মাটি কিন্তু প্রচুর পরিমাণে জায়গায়। এগুলো খুব উপকারী, বিশেষ করে কি বলবো, চারা, ছাদ বাগানে চারা বা টপে চারা বা পলির ভিতরে চারা করার জন্য
যেসব উপাদানগুলো দিতেছি এগুলো খুব ন্যাচারালি, আর এগুলো তেমন খরচও হয় না, একেবারে কম। দেখা গেল বাড়ির আঙ্গিনা গ্রামে যারা থাকেন তাদের তো কোনো টাকা তেমন খরচই হবে না ভাই, সবে একেবারে থাকবে। তো তারপর আমি দিব হলো চাপাতি। চাপাতি যখন দেখবেন গ্রাম অঞ্চল বা শহরে যে চায়ের দোকান রয়েছে না, সে চার দোকানে দেখেন যখন চা বানায়, রং চা যখন বানায় বা দুধ চা বানায়, ওই কেতলির ওই জায়গায় চাপাতি থাকে। এই যে এগুলো হলো চাপাতি, দেখেন কতটা জুরজুরা। আমি রোদে শুকিয়ে নিছি। তো এগুলো দিয়ে দিবেন, এগুলো খুব খুব ভালো ভাই, এগুলো খুব ভালো। আমি চারোদিকে সুন্দরভাবে দিয়ে দিই, তারপরে এগুলো আস্তে আস্তে মিশ্রণ করব। তো আপনারা অনেকে বলবেন যারা আগে পরে নার্সারি ভাই আমি তো চা পাতি দেই না। তো চা পাতি দেন না, ঠিক আছে, বুঝতে পারলাম। চা পাতির বলতে আপনারা হয়তো টাকা দিয়ে অন্য সার বা কিছু কিনে ফেলেন। আমরা তো তার সার সব নিজেরাই, দেখা গেল টাকাবিহীন, টাকা তেমন খরচ করি না, সবকিছু দেখা গেল নিজেরাই নিজেদের আশেপাশে থাকে সংগ্রহ করে তা ছিটিয়ে মানে একসাথে মাটির সাথে দিয়ে দিই। আমি প্রতি সময় আমি যে যে গোলাপ চাষ করছি বা গোলাপ বাগান ছিল কম বেশি, তো গোলাপের ভিতরে কি দেয় না দেয় সব আমার জানা। তারপরে আপনার বিভিন্ন কাঁঠাল গাছ, আম গাছ কি দেয় না দেয় সব আমার জানা। নার্সারিতে তো দেখবেন বেশিরভাগ সময় আপনার প্যাকেট সার দেয়, তো আমরা তা না, আমরা সব নিজেরা নিজেদের আশেপাশের থেকে সংগ্রহ করে সেগুলোই দিই, খরচ একেবারে কম। আচ্ছা, তারপর এখানে রয়েছে খোল। এটা হলো নিমের খোল। তো আপনাদের যদি নিমের খোল না থাকে, দেখা গেল যদি সরি, এটা হলো সরিষার খোল। খোল নিমের খোলও খুব ভালো, যে খোল থাকুক না, সরিষার খোল, বাদামের খোল, নিমের খোল থাকলেও খুব ভালো। আর দেখতে হবে খোল কিন্তু ভালোভাবে শুকাতে হবে, দেখছেন কতটা জর্জরা। না শুকালে কিন্তু দেখা গেল খুব মানে মাটিতে মানে পচন তৈরি করে দেয়। তো খোল দিতে হইবে হালকা। আমি দিয়ে ফেলছি, আমি এটা সরিষার খোল দিচ্ছি, এত বেশি দেওয়া যাবে না। আমি 2 থেকে 400 গ্রামের ভিতরে দেওয়ার চেষ্টা করব। চারোদিকে ছিটিয়ে দিব, তাহলে দেখা গেল সুন্দরভাবে সব দিকে পড়বে। এগুলা মাটি তৈরির জন্য খুব উপকারিতা। বাতাসের দিকে তো তো বাতাসের বেগে সব এদিকে যায়। তো আবার বলতেছি, সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন, অনেক কিছু বুঝতে পারবেন। বিশেষ করে যারা নতুন তাদের জন্য অনেক হেল্পফুল ভিডিওটা, কারণ আমি কিভাবে কি করতেছি সরাসরি আমি লাইভ আপনাদের দেখাচ্ছি। ভিডিওটা হয়তো একটু লং হবে, তারপর ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন, অনেক কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন। প্রায় অনেক পরিমাণে খোল দিয়ে ফেলছি, আর দেওয়া যাবে না, অতিরিক্ত কোনো কিছু ভালো না। তো আপনারা যখন দিবেন তখন মাটির পরিমাণ অনুযায়ী একটু আনুমানিক আন্দাজ করে দিবেন। আর নেক্সট ভিডিও তো আপনারা যদি জানতে চান ভাই কতটুক মাটিতে কত পরিমাণ উপাদান, বিভিন্ন উপাদান দিতে হবে, তাহলে আমি ওই বিষয় নিয়েও আসবো, ওই বিষয় নিয়ে আপনাদের সাথে ভিডিও করব। তো খোল দেওয়া শেষ, এখন আমি কি দিব বলেন তো? এখন আমি দিব কম্পোস্ট সার। কারণ গোবরের পরিবর্তে চাইলে কম্পোস্ট সারও দিতে পারেন, আর কম্পোস্ট সারের পরিবর্তে চাইলে গোবর দিতে পারেন। আমার কাছে দোনোটাই নিজে উৎপাদন করি, নিজে দেখা গেল কম্পোস্ট সার কিভাবে উৎপাদন করতে হয় এই বিষয়ে নিজেরটা নিজে সবকিছু করি, প্লাস গোবর আমার আশেপাশের গোবর। তো দেখা গেল দোনোটা আছে বিধে আমি দোনোটা দিয়ে দিচ্ছি। তো আপনাদের কাছে যদি না থাকে আপনি একটার পরিবর্তে আরেকটা দিয়ে দিবেন। তো যাই হোক, আমি এখানে বেশ কিছু কম্পোস্ট সার রয়েছে, আগে চারদিকে ছিটাবো ভালো করে। মাটির পরিমাণ কিন্তু আমার এই জায়গা অনেক ভাই, এই দেখছেন কিভাবে কি উৎপাদন হয় পচা পাতা থেকে। পাতা কম্পোস্ট সার কিভাবে উৎপাদন করতে হয় তা অবশ্যই আপনারা জানেন, যারা ছাদ বাগান বা নার্সারি করতে খুব ইচ্ছুক তারা অবশ্যই জেনে থাকবেন। তো আমি চারিদিকে সুন্দরভাবে ছিটিয়ে দিচ্ছি। এর মাঝে আপনারা বা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখবেন কম্পোস্ট সার যাতে ভালোভাবে জুরজুরা হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
আমার এখানে জুরজুরা হইছে, তারপরে কিছু ইটা লক্ষ্য করা যাচ্ছে ছোট ছোট। তো এইগুলো আমি বেছে ফেলে দিচ্ছি, চারোদিকে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। আপনি যদি চান কম্পোস্ট সার কিভাবে তৈরি করতে হয় সে বিষয় নিয়ে আমি আপনাদের সাথে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। এখন থেকে নিয়মিত আমার লাইফ স্টোরি, কি করি না করি সব আপনারা এই চ্যানেলের ভিতর পাবেন। একের ভিতরে সব, কোথায় যাই না যাই, কি কাজ করি, পড়াশোনায় কি করি, কি করি না করি, মন্দ ভালো মন্দ সব আল্লাহর রহমতে এক এক করেই, মানে অর্থাৎ একটা মানুষের জীবনে কি কি হয় না হয় সেটা আপনাদের সাথে সব শেয়ার করব। আর জানেনই তো কম্পোস্ট সার কিন্তু প্রচুর পরিমাণে কেঁচো থাকে, ছোট ছোট কেঁচো। তো আমার এখানে লক্ষ্য করা যাচ্ছে। তো কম্পোস্ট সার দেওয়া শেষ, আমি মাটিগুলো ভালোভাবে এদিকে জর্জরা হয়ে নিচ্ছি। এখন কি দিব বলেন তো, সেই বহুল কষ্ট হয়েছে এই গোবরটার জন্য। তো এই গোবরটা আমি ছিটিয়ে দিব। তো ঢাকা শহরের মানুষের কাছে খুব টাফ একটা বিষয় যে গোবর, বিশেষ করে আপনাদের যাদের গোবর প্রয়োজন তারা অবশ্যই আমার চ্যানেলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যেহেতু আমাদের বাসা গ্রামে, আমাদের এখানে প্রচুর পরিমাণ গোবর রয়েছে। আপনার যে ন্যায্য দাম, সেই ন্যায্য দামে আপনারা অবশ্যই কিনতে পারবেন। নিচ দিয়ে ছিঁড়ে গেছে বুঝছেন। আমি সম্পূর্ণ গোবর দিব না, কিছু পরিমাণ দিব আগে। বাবারে না, এভাবে টাফ হয়ে যায় ভাই, বস্তাটা প্রচুর ছিঁড়া ভাই, যেদিকে পুরোটাই ছিঁড়া। যাক, আমি আগে এইগুলো দিয়ে আগে কমাই, একটু একটু করে দেই, এটা আগে দাঁড়া করাই। ভিডিওটা লং হয়ে যাবে, তবে দেখতে মজা পাবেন, ইন্টারেস্ট প্রয়োজনীয়। আল্লাহ, দেখছেন, সমস্যা নাই, সব তো এই জায়গায় যাবে। আর নিচে একটা ইটা দেওয়া দরকার, মনে করি ইটা দেওয়া দরকার। এই যে গোবর গুলো দেখছেন কতটা ঝুরঝুরা, খুব ঝুরঝুরা, কিন্তু ঝুরঝুরা গোবর খুব পাওয়া টাফ। গ্রামে থাকি বলে সবকিছু পাচ্ছি, যদি শহরে থাকতাম তাহলে বাগান করতে গিয়ে মানে মাটি, তারপর গোবর, বিভিন্ন রকমের সমস্যায় ভুগতে হইতো। তো আল্লাহর রহমতে গ্রামে এই সমস্যা ভোগ করতে হয় না, গ্রামে সবকিছু পাওয়া যায়, তাও একবারে পিওর। দেখছেন অলরেডি গাছ এটার ভিতরে হয়ে গেছে, কতটা পুষ্টিকর। গোবরগুলো খুব ভালো ভাই, গোবরের উপরে জৈব সার বলতে আর কোনো কিছু আছে বলেন? গোবরের উপরে তেমন একটা ইটা, কেউ যদি সাথে থাকতো তাহলে ভালো হইতো না, একা একা তো খুব টাফ হয়ে যাচ্ছে। কিছু করার নাই, কিছু করতে গেলে, ভালো কিছু করতে হলে একটু পরিশ্রম করতে হবে। আর কথা আছে না, যদি কেউ ডাক শুনে না আসো রে, তবে একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো রে। কেউ নাই এখন, যখন গাছপালা হবে তখন অনেকে বলবে নাহিদ আমাকে দাও, নাহিদ এটা দাও, কত কি বলবে, বলুক, সমস্যা কি, তখন আমি দিব। কিন্তু এই যে জৈব সার, যে আমি যে কম্পোস্ট সার বানাইছি ওইটার ভিতরে প্রচুর পরিমাণে বিচি ভাই, আর কেঁচো প্রচুর পরিমাণে। আরো কয়েকদিন রাখলে মনে হয় আরো সুন্দর হইতো, আমি তো উঠিয়ে ফেলছি। কারণ বর্ষাকাল যেহেতু, বাট বৃষ্টি কখন হয় কেউ বলতে পারে না, এই বৃষ্টি ভয়ে আমি আরো এরকম করছি বুঝছেন। গোবরটা কিন্তু খুব ঝুরঝুরা দেখা যাচ্ছে। তো যাই হোক, আমি আস্তে আস্তে গোবর দিব, এটা ভিডিওর পরেই দিব, সমস্যা নাই। কিন্তু কি কি উপাদান দিয়ে আপনি সব খেয়াল রাখবেন। এরপরে আছে বালু। বালু কিন্তু কে যেগুলা নিবেন, এগুলো কিন্তু আপনার মূলত যে সিলেকশন বালু আছে না, সেই সিলেকশন বালু, বিশেষ করে বর্ষাকালের জন্য এই সিলেকশন বালু খুব উপকার। আর একটা জিনিস মনে রাখবেন, বালুর ভিতর কিন্তু প্রচুর পরিমাণ শিকড় জন্মায়, মানে শিকড় হতে খুব বেটার।
তো যাই হোক, বালুটা দেওয়ার চেষ্টা করবেন আপনার 20%, মাটি থেকে 20%। মাটি যদি দেন 80%, বালু দিবেন 30 থেকে 25 বা 20%। তো খুব উপকারী একটা এটা। তো যাই হোক, আমি এগুলো আস্তে আস্তে দিব। তো এখন তো দেখতে পাচ্ছেন কিভাবে কি ছাদের জন্য বা মূলত দেখা গেল চারা রোপণ করার জন্য, যারা টপে করতে চান, যারা বিভিন্ন প্যাকেটে করতে চান, যারা দেখা গেল এমনি মাটিতেও করতে চান, চারার জন্য কি মাটি বা কিভাবে সম্পূর্ণ বিভিন্ন উপাদান দিয়ে মাটি তৈরি করবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। অবশ্যই ভিডিওটা অনেক বড় হয়েছে, আপনি যদি সম্পূর্ণ দেখে থাকেন অবশ্যই অনেক কিছু জানতে পারবেন। বিশেষ করে যারা মূলত বাগান প্রেমিক রয়েছেন, যারা নার্সারি করতে ভালোবাসেন, যারা গাছ লাগাতে ভালোবাসেন, তাদের জন্য এই ভিডিওটা খুব উপকারী হবে। কারণ আপনারা জানেন আমি কোনো এডিট কোনো কিছু করি না। তো দেখা গেল যার কারণ রিয়েল যেটা, সেটাই আমি আপনাদের বলি। এখানে কোনো লুকোচুরির কোনো বিষয় না। কিভাবে আমি করি তা আপনাদের প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিলাম। তো আবার আমি বলে দিতে চাই, সবার প্রথম আপনাদের বাসায় যদি এঁটেল, দোআঁশ বা বেলে মাটি, যে মাটি থাকুক না কেন, আপনার মাটি নেবেন। মাটি থেকে 20% বা 30% এর ভিতরে রাখার চেষ্টা করবেন গোবর, যদি গোবর থাকে। আর যদি গোবর না থাকে তাহলে কম্পোস্ট সার। কম্পোস্ট সার তো বুঝেন, মানে আপনি বিভিন্ন দোকানে গেলে পাবেন। আর যদি কোন না আমি দোকান থেকে করবো না, আমি সব নিজের হাতে করব, তাহলে কম্পোস্ট সার আপনি একটা বস্তা নেবেন। এরকম এই বস্তা নেওয়ার পর যে বাসা বাড়িতে যে আবর্জনা বলতে মানে রান্না করার পর অবশিষ্ট কিছু অংশ থাকে না, সেটা আগে দিবেন। দেওয়ার পর হালকা পরিমাণ মাটি নেবেন। মাটি নেওয়ার পর আবার কিছু সবুজ গাছপালা, তারপর গাছপালা বলতে মানে পাতা টাতা জঙ্গল টঙ্গল, সেটা দিবেন। দেওয়ার পর মাটি দিবেন। মাটি দেওয়ার পর আবার কিছু পাতা টাতা আবার দিবেন, আবার মাটি দিবেন। মাটি দেওয়ার পর হালকা একটু পানি ছিটিয়ে দিবেন। পানি ছিটানোর পর যে নিমের খৈল বা বিভিন্ন খৈল আছে হালকা পরিমাণ দিয়ে দিবেন। তারপর মুখটা আটকে দিবেন, আটকে কোনো স্থানে রেখে দিবেন। তো দেখা গেল মূলত এভাবে একটা কম্পোস্ট সার আপনি বাড়িতে বসে খুব সহজেই মূলত বিভিন্ন কষ্ট ছাড়াই আপনি তৈরি করতে পারবেন। তো যাই হোক, সম পরিমাণ 20 থেকে আপনার 30% কম্পোস্ট সার। তারপর নিবেন হলো বালু। বালুও 20 থেকে 30% নেওয়ার চেষ্টা করবেন। আর তারপর নিবেন একটু হলুদ। হলুদ কেন? ছত্রাক ব্যাকটেরিয়া জনিত রোগ থেকে গাছকে, চারাকে খুব ভালো রাখে। হলুদ নেওয়ার পর যদি পারেন দিবেন হলো ছাই হালকা পরিমাণে, এত অতিরিক্ত না। দিবেন হলো কাঠের গুঁড়া হালকা পরিমাণ। তো এভাবে যখন সবকিছু মিক্স হয়ে যাবে, যদি পারেন চা পাতি বিভিন্ন প্রকারের যদি সবকিছু মিক্স করে দেন, তাহলে দেখা গেল মাটিটা খুব ভালো হবে। তারপর মাটিটা এলতো ভাবে, এই যে কোদাল দিয়েছে না, ধরেন এই যে এরকম করে সুন্দরভাবে সব একসাথে মিক্স করবেন। একটানা 3 থেকে 4 বার টান দিবেন, মানে কোবাবেন। যখন সুন্দর হয়ে যাবে তখন আপনি কিছু দিয়ে ঢেকে রাখবেন বা বস্তার ভিতরে ভরে রাখবেন। 7 থেকে 8 দিন পর যখন সেটা একটু মানে পচন সম্পূর্ণ হয়ে যাবে, তখন আপনি বের করবেন। বের করে একটু রোদে দিবেন, ঝুরঝুরা করবেন। ঝুরঝুরা করার পর যখন দেখবেন এটা একেবারে সব মিশে গেছে, ঝুরঝুরা হয়ে গেছে, তখন আপনি সেটা মানে টপের মাটির জন্য বা গাছ লাগানোর জন্য উপযোগী হয়ে যাবে। তো গাইস, এভাবেই তো মাটি আপনারা চাইলে তৈরি করতে পারবেন। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে আপনারা জানাবেন। নেক্সট কোন বিষয়ে আপনার ভিডিও চান বিশেষ করে, সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি অবশ্যই আপনাদের A to Z সম্পূর্ণ এভাবে রিয়েল মানে ন্যাচারালি তো আপনাদের কাছে তুলে ধরবো। আর যাই হোক, যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।